নমস্কার, আপনারা শুনছেন পৃথ্বীশ গজির লেখা একটি গল্প ২৭ শ্রাবণ। বাস থেকে নামার আগে দরজা দিয়ে বাইরে তাকিয়েই মনে মনে বেশ স্বস্তি পেলাম। যাক, গাড়িটা চলে যায়নি তাহলে। সেই বিকেল ৫টায় শুরু হয়েছিল বৃষ্টি। এরপর কেটে গিয়েছে ৪ ঘন্টা, কিন্তু বৃষ্টির বেগ এখনো বিন্দুমাত্র কমেনি। ছাতাটা নিয়েই এসেছিলাম। ছোট্ট ব্যাকপ্যাকটাকে পিঠে নিয়ে বাস থেকে নেমেই তড়িঘড়ি ছাতাটা খুলে এগিয়ে গেলাম গাড়িটার দিকে। বাসের ভিতর থেকে শুধু গাড়ির চারপাশে জ্বলতে থাকা ইন্ডিকেটরগুলোকেই দেখতে পেয়েছিলাম, পুরো গাড়িটাকে দেখতে পাইনি। কাছে গিয়ে গাড়িটাকে দেখেই চমকে উঠলাম। শ্যামল বলেছিল তালতলা মোড়ে একটা অল্টো পাঠাবে, কিন্তু এটা যে একটা মারুতি 800। তাহলে শেষ পর্যন্ত আমার আশঙ্কাই সত্যি হয়েছে। অপেক্ষা করতে করতে শেষ পর্যন্ত ফিরে গেছে শ্যামলের পাঠানো গাড়িটা। বাসে বসেই দেখছিলাম বৃষ্টির জন্য রাস্তাটা একদম ফাঁকা হয়ে গেছে। তবে এই তালতলা মোড় দিয়েই শ্যামলদের গ্রাম পলাশপুরে যাওয়ার জন্য ঢুকতে হয় বলে ভেবেছিলাম এখানে অন্তত কিছু লোকজন বা দোকানপাট থাকবে। আমার অনুমান খুব একটা ভুল হয়নি। কয়েকটা গুমটি এখানে থাকলেও সেগুলোর ঝাঁপ বন্ধ, আর তালতলা মোড়টাও একদম জনমানব শূন্য। বিপদে পড়লেও আমার মাথা কিন্তু কাজ করে। তাই এই নির্জন প্রান্তরে মারুতিটাকে দেখে একটু ঘাবড়ে গেলেও খুব তাড়াতাড়ি নিয়ে ফেললাম পরবর্তী সিদ্ধান্ত। যে করেই হোক এই গাড়িটাকে রাজি করিয়ে চলে যেতে হবে শ্যামলদের বাড়ি। সেই মতো ড্রাইভারকে ডাকতে গিয়ে দেখলাম নেমে গিয়েছে সামনের ডান দিকের জানালার কাঁচ। অন্ধকারে চোখ দুটোও ততক্ষণে সয়ে এসেছিল, তাই একটু অসুবিধা হলেও বুঝতে পারলাম ড্রাইভারের সিটে বসে রয়েছেন বছর ৬০-এর এক প্রৌঢ়। তার গাল দুটো একটু তোবড়ানো, চোখে কালো ফ্রেমের চশমা, আর মাথার কাঁচা পাকা চুলগুলো ছড়িয়ে রয়েছে একটু অবিন্যস্ত ভাবে। আমি কিছু বলার আগেই সেই ভদ্রলোক কিছুটা যান্ত্রিক কণ্ঠে আমাকে প্রশ্ন করলেন, আপনি কি কমলেশ? হ্যাঁ। এবার ড্রাইভার তার বাঁ দিকের দরজাটা খুলে দিয়ে বললেন, আসুন। একটা অল্টো আসার কথা ছিল না? গাড়িতে উঠতে উঠতে প্রশ্ন করলাম আমি। ওটা রাস্তায় খারাপ হয়ে গেল। কিছুক্ষণের জন্য নীরবতা নেমে এলো আমাদের মধ্যে, কিন্তু গাড়িটা পেয়ে ততক্ষণে আমার মন বেশ ফুরফুরে হয়ে গেছে। ইচ্ছে করছিল পাশের মানুষটার সাথে কথা বলতে, তাই ওকে বললাম, আপনাকে কি অনেকক্ষণ অপেক্ষা করালাম? না বাবু, উত্তর দিলেন ভদ্রলোক। আবার চুপচাপ হয়ে গেলাম দুজনে। বুঝতে পারছিলাম ড্রাইভার ভদ্রলোকটি আদপে গম্ভীর, প্রয়োজনের বেশি কথা বলেন না খুব একটা। একে কথা বলাতে গেলে আগে নিজেকে কথা বলতে হবে। হঠাৎ মাথায় খেলে গেল আইডিয়াটা। শুরু করলাম আজকের তিক্ত অভিজ্ঞতাটা দিয়ে। আসলে আজকে ভিড় ট্রেন, তার উপর মোবাইলটাও চুরি হয়ে গেল। ট্রেনটাও ঘন্টাখানেক লেট করলো, তবুও ৩টের মধ্যে স্টেশনে পৌঁছে গিয়েছিলাম আমি। সকালবেলায় শ্যামলকে ফোন করেছিলাম, তারপর আর পারিনি। ভেবেছিলাম দেরি হলেও ৫:৩০টার ভিতর তালতলায় পৌঁছে যাব। তার উপর বাসটাও ছাড়লো ৩:৩০ নাগাদ। কিন্তু কিছুটা এসেই না সেটাও খারাপ হয়ে গেল। তার উপর এই বৃষ্টি। মাঝখানে ভাবছিলাম উল্টো দিক থেকে বাস এলে সেটাতে চড়ে স্টেশনে ফিরে হাওড়া ট্রেন ধরবো। কপাল দেখুন, সেটাও এলো না। শেষ পর্যন্ত বাসটা ঠিক হলে এখানে পৌঁছালাম। এখানে বৃষ্টি হলে লোক কমে যায় বলে বাস কম চলে। আপনি শ্যামলকে বললেই ও গাড়িটা স্টেশনে পাঠিয়ে দিত। ভদ্রলোকের কথায় মনে পড়ল দিন কয়েক আগে ফোনে শ্যামল আর আমার কথোপকথনটা। সেদিন শ্যামল বলেছিল, আরে তোর জন্য তো স্টেশনে গাড়ি পাঠিয়ে দেবো আমি। শ্যামল আমার কলেজের বন্ধু, আমি ওর বউ ভাতে ওর গ্রামে যাচ্ছি। শ্যামল চেয়েছিল ওদের গাড়িটাকে স্টেশনে পাঠিয়ে দিতে, কিন্তু বাস সেধেছিলাম আমি। আমার ইচ্ছে গ্রামের দিকে বাসে চড়া। শ্যামল আমার জেদের কথা জানতো, তাই সে বলেছিল, তাহলে তুই ওই 10টার মধ্যে বাস স্ট্যান্ডে চলে আয়। 10:15 নাগাদ একটা বাস পাবি। ঘন্টা দেড়েক পর তুই তালতলার মোড়ে পৌঁছাবি। ওখান থেকে পলাশপুরের ট্রাফিকটা একটু আনসার্টেন, বুঝলি। আমি তালতলায় আমাদের অল্টোটা পাঠিয়ে দেবো, তাহলে দুপুরে একসঙ্গে লাঞ্চ করা যাবে, কি বলিস? 10টা মুশকিল ভাই, আগের রাতে ডিউটি আছে তো। তাহলে বাস তো 1 ঘন্টা অন্তরই আছে। তুই বাড়ি থেকে বেরোবার সময় আমাকে অন্তত একবার ফোন করিস, সেই মতো হিসেব করে আমি আমার গাড়িটা পাঠাবো। সেদিন এই প্ল্যানটাই ফাইনাল হয়েছিল।
যাই হোক, প্রসঙ্গ পাল্টে ভদ্রলোককে প্রশ্ন করলাম, আচ্ছা আপনার নাম কি? অনাদি বাগ। তাহলে মোহন কথাটা নিজে নিজেই বেরিয়ে এলো মুখ থেকে। আজ সকালেও যে শ্যামল বলেছিল ড্রাইভারের নাম মোহন। শ্যামলদের গাড়িটা তো খারাপ হয়ে গেল। ওদের ছাড়া পলাশপুরে একমাত্র নিজেদের গাড়ি আছে প্রতাপ চৌধুরীর। ওনার সাথে শ্যামলের বাবার ভালো খাতির। আগে আমি প্রতাপ বাবুর গাড়ি চালাতাম, ওর মারুতিটা নিয়ে আপনাকে নিতে এলাম। তাই অনাদিবাবুর কথা শুনতে বেশ ভালো লাগছিল। প্রশ্ন করলাম, এখন প্রতাপ বাবুর গাড়ি আর চালান না কেন? তখনও জানতাম না এই প্রশ্নটাই কাল হবে আমার। অনাদিবাবু অবশ্য উত্তরটা দিতে শুরু করলেন গল্প বলার ভঙ্গিতেই। 20 বছর আগে হঠাৎ নিখোঁজ হন প্রতাপ বাবুর স্ত্রী। তার ঠিক 1 বছরের মধ্যেই মারা যায় প্রতাপ বাবুর ছেলে আদিত্য। তারপর প্রতাপ বাবু কখনো গাড়িতেও চড়েননি, আর বাড়ির বাইরেও সেভাবে আসেননি। প্রতাপ বাবুর পরিণতির কথা শুনে মনটা একটু খারাপ হয়ে গেল। সেটা বুঝতে পেরেই বোধহয় অনাদিবাবু কিছুটা হিসহিসে গলায় বলে উঠলেন, এ গল্প এখনো কিন্তু শেষ হয়নি। অন্য কেউ হলে হয়তো এই সময় ভদ্রলোকের ওরকম গলার আওয়াজ শুনে ভয় পেত, কিন্তু আমি সেটাকে গায়ে না মেখে বললাম, ছেড়ে দিন না, ভালো লাগছে না। কিন্তু এবার আমাকে পাত্তা না দিয়েই অনাদিবাবু বলে উঠলেন, 5 বছর আগে প্রতাপ বাবুর শোয়ার ঘর থেকে পাওয়া গিয়েছিল ওনার ঝুলন্ত দেহ। বাইরে মুষলধারে বৃষ্টি হচ্ছে, সঙ্গে বইছে দমকা হাওয়া, আর এই নির্জন রাস্তার দুপাশের অসংখ্য বাঁশ গাছ সেই দমকা হাওয়ায় দুলে উঠে আছড়ে পড়ছে গাড়ির বনেট আর উইন্ডস্ক্রিনের উপর। আমার স্নায়ু যথেষ্ট শক্ত, তবুও এরকম একটা পরিবেশে অনাদিবাবুর কথা শুনে ধক করে উঠল বুকের ভিতরটা। কিন্তু সেই অনুভূতিটাকে মনের ভিতরে চেপে রেখে ঝাঁঝালো গলায় একরাশ বিরক্তি মিশিয়ে বলে উঠলাম, কি যাতা বকছেন? আমাকে ভূতের ভয় দেখানোর চেষ্টা করবেন না, ওটা আমার নেই। কথাগুলো বলতে বলতেই হঠাৎ বিরক্তিটা বহুগুণ বেড়ে গেল। তাই আবার বললাম, দেখুন, আপনি যদি এসব বলা বন্ধ না করেন তাহলে আমি প্রতাপ বাবুকে বলতে বাধ্য হব যে আপনি ওনার নামে সব আজে বাজে কথাগুলো বলেছেন। আপনি প্রতাপ বাবুকে নালিশ করবেন? আমার কথা শেষ হতে না হতেই একরাশ কৌতুক ঝরে পড়ল অনাদিবাবুর কণ্ঠস্বরে। তাহলে তো আপনাকেও মরতে হবে। কথাটা শেষ করেই হো হো করে অট্ট হাসিতে ফেটে পড়লেন অনাদিবাবু। অন্ধকার রাস্তায় ঝড়ের হুঙ্কার আর বৃষ্টির ঝমঝম শব্দকে ম্লান করে দিয়ে সেই বিভৎস আওয়াজ ধাক্কা মারল আমার সমস্ত চেতনায়। বুঝতে পারলাম সাহসী বলে এতদিন যে অহংকার আমার ছিল সেটা দুমড়ে মুচড়ে অনেকটাই শেষ হয়ে গেছে। অবশ্য আমাকে পাত্তা না দিয়েই অনাদিবাবু এবার বলে উঠলেন, কে বিশ্বাস হচ্ছে না আমার কথা? এবার করবেন? নিজের দিকে তাকিয়ে দেখুন। আমার স্নায়ু ততক্ষণে দুর্বল হয়ে এসেছিল, তাই অনাদিবাবুর কথায় তাকালাম নিজের দিকে। ঠিক সেই মুহূর্তে বিদ্যুতের ঝলকে উদ্ভাসিত হয়ে উঠল আমার চারপাশ। সেই আলোতে যা দেখলাম তাতে আমার বাকি সাহসটুকুও ভেঙে পড়ল তাসের ঘরের মতন। মুখটা দেখতে না পেলেও স্পষ্ট বুঝতে পারলাম আমার জায়গায় যে বসে আছে সে আমি নই। তার পরনের পোশাকটা আমার সেই খয়েরি জিন্স আর অফ হোয়াইট শার্ট নয়, বরং সেই জায়গায় রয়েছে নীল শার্ট আর সাদা ট্রাউজার্স। এমনকি আমার পেটে মেদ না থাকলেও তার পেটে জমেছে বেশ কিছুটা মেদ। আমার সমস্ত কথা যেন হারিয়ে গেল মুহূর্তের মধ্যে। মনে হলো এখনই নেমে পড়তে হবে এই গাড়ি থেকে, যে করেই হোক। কিন্তু শরীরটা নাড়াতে গিয়ে বুঝতে পারলাম কোনো এক অজানা জাদুর বলে সেটাও ভারী হয়ে গেছে প্রচন্ড। অবশ্য এবারও আমার দিকে না তাকিয়ে অনাদিবাবু বলে উঠলেন, আদিত্য, তুমি আমার ছোটবেলা সম্পর্কে কি জানো? আমি কিছুই জানি না, তবুও একটা অচেনা কণ্ঠস্বর আমার ভিতর থেকে যেন বলে উঠল, তোমার দাদু মারা যাওয়ার পর তোমাকে আমাদের বাড়িতে নিয়ে এসেছিল আমার ঠাকুরদা। তুমি সবটা জানো না। আবার শুরু করলেন অনাদিবাবু, আমি তখন খুব ছোট, বুঝেছ? খাজনা না দিতে পারার জন্য একদিন তোমার দাদু নরনারায়ণের বাবা দেবনারায়ণের লেঠেল এসে আমার বাপ মাকে তুলে নিয়ে গেল। বাপ মা আর ফেরেনি। দাদুর কাছেই বড় হচ্ছিলাম। আমার বয়স তখন 10 বছর। হঠাৎ একদিন দাদুও মারা গেল। দিদাকে চোখে দেখিনি। দাদু মারা যেতে একদম অনাথ হয়ে গেলাম। কিন্তু
তখন দেশ সবে স্বাধীন হয়েছে, জমিদারদের ক্ষমতা কেড়ে নিচ্ছে সরকার। এই সময়ই তোমার ঠাকুরদা তোমাদের পারিবারিক ব্যবসাটা শুরু করে। ততদিনে দেবনারায়ণ মারা গেছে, কিন্তু তোমার দাদু ছিল সম্পূর্ণ অন্য মানুষ। সে দেবনারায়ণের পাপগুলোর প্রায়শ্চিত্ত করার চেষ্টা করছিল, তাই আমার ঠাঁই হয়েছিল তোমাদের বাড়িতে। তোমার দাদুর জন্যই আমি গাড়ি চালানো আর লেখাপড়া দুটোই শিখেছিলাম। তোমার দাদুকে শ্রদ্ধা করলেও তোমাদের পরিবারকে আমি মেনে নিতে পারিনি। সব সময় একটা প্রতিশোধের ইচ্ছে কাজ করতো মনের ভিতরে। তুমি বাড়িতে দেবনারায়ণের ছবিটা দেখেছো? প্রতাপ মানে তোমার বাবা ওই চেহারাটাই পেয়েছে। তাই তোমার দাদু মারা যাওয়ার পর প্রতিশোধের ইচ্ছাটা আরো প্রবল হয়ে উঠল। কাজটা সহজ হয়ে গেল তুমি যখন বাইরে পড়তে গেলে। তোমার বাবা ব্যবসার কাজে প্রায়ই কলকাতায় যায়, কিন্তু তোমার মা বাড়ি থেকে বড় একটা বেরোতেন না। সেদিনও খুব ভোরে প্রতাপ কলকাতায় চলে গিয়েছিল। আমি আগে থেকেই সবকিছু ঠিক করে রেখেছিলাম। তোমার নিশ্চয়ই মনে আছে ক্ষীরোদা তোমাদের বাড়িতে রান্নার কাজ করত। আমার কথা মতনই সেদিনকে সে দুপুরে তোমার মায়ের খাবারে বিষ মিশিয়ে দিয়েছিল। তোমার মা দুপুরের খাবার খেত বাড়ির সব চাকররা চলে যাওয়ার পর। তাই খাবার খেয়ে তোমার মা মারা গেলে আমার কোনো অসুবিধে হয়নি। তোমাদের বাড়িতে এমন একটা গুপ্ত সুড়ঙ্গ আছে যার হদিশ পুলিশের পাওয়া তো দূরের কথা, তোমার বাবাও কোনোদিনও জানতেন না। সেই দুপুরেই তোমার মাকে লুকিয়ে ফেলি ওই সুড়ঙ্গের অনেক গভীরে। রাতে তোমার বাবা ফিরলে বলি দুপুরবেলায় মন্দিরে যাব বলে বেরিয়ে আর ফেরেনি তোমার মা। থানা পুলিশ হলেও তোমার মাকে খুঁজে পাওয়া যায়নি। এদিকে তোমার মা মারা যাওয়ার মাস 6 পরপরই সাপের কামড়ে মারা গেল ক্ষীরোদাও। নিজের বউ ওভাবে মারা যাওয়ায় খুব কষ্ট হলেও বুঝতে পেরেছিলাম ওই একই কষ্টে দিন কাটছে প্রতাপেরও। আগে ভেবেছিলাম এরপর তোমায় আর তারপর প্রতাপকে মারবো, কিন্তু ওই কষ্টটা পাওয়ার পর বুঝেছি এখন শুধু তোমাকে মারলেই চলবে। তাহলে ওই বিশাল বাড়িতে একা প্রতাপ। কথাটা শেষ না করেই আবার সেই হাড় হিম করা অট্ট হাসিতে ফেটে পড়লেন অনাদিবাবু। পাশে দেখো, আজ তোমাকে মেরে ওই নদীতে ফেলে দেব। অনাদিবাবুর আদেশে যন্ত্রের মতন ঘুরে গেল আমার ঘাড়। দেখলাম রাস্তার পাশ দিয়ে বয়ে চলেছে খরস্রোতা এক নদী। এরপরেই অনাদিবাবু হঠাৎ চলন্ত গাড়ি স্টিয়ারিং ছেড়ে চেপে ধরলেন আমার গলা। এবার কিছুটা শক্তি ফিরে এলো আমার হাতেও। চেষ্টা করলাম অনাদিবাবুর হাত দুটো ছাড়াতে, কিন্তু কিছুতেই পারছিলাম না। বন্ধ হয়ে আসছিল আমার শ্বাস, কিন্তু শেষ নিঃশ্বাসটা বেরোবার আগে হঠাৎ একটা প্রচন্ড ধাক্কায় দুলে উঠল গাড়িটা। সঙ্গে সঙ্গে অনাদিবাবুর হাত থেকে ছিটকে গিয়ে আমার মাথাটা ধাক্কা খেলো উইন্ডস্ক্রিনে। চেতনা লোপ পেতে পেতেও বুঝতে পারলাম গাড়িটা গড়িয়ে পড়ছে একটা ঢালু জায়গা দিয়ে। দু চোখ মেলে তাকানোর পরই বুঝতে পারলাম বাড়িটা শ্যামলদের। বাইরে তাকিয়ে দেখলাম সন্ধ্যা হয়ে আসছে। চেষ্টা করলাম তাড়াতাড়ি উঠে বসতে, কিন্তু টের পেলাম সকালবেলায় ডাক্তারের দেওয়া পেইন কিলার গুলো খেলেও শরীরের ব্যথা কমেনি এতটুকু। কোন রকমে উঠে বসতেই ঘরে ঢুকলেন শ্যামলের বাবা গোবর্ধন বাবু। শ্যামলও রয়েছে পিছনে। ওদের দেখে খুব লজ্জা পেলাম। মনে হলো গ্রামের রাস্তায় ওরকম অচেতন অবস্থায় পড়ে থেকে ওদেরকে বোধহয় খুব বিড়ম্বনার মধ্যেই ফেলে দিয়েছি। আজ সকালে আমার জ্ঞান ফিরেছিল চোখে আলো পড়ার পর। চোখ খুলে আবিষ্কার করেছিলাম আমি পড়ে আছি একটা নদীর ধারে ঝোপের মধ্যে, আর আমার চারপাশে ভিড় জমে গিয়েছে। চারপাশের ওই মানুষগুলোর কাছে সাহায্য চাওয়া ছাড়া আমার আর কোনো উপায় ছিল না। ওদের উদ্দেশ্যে বলেছিলাম, আমাকে আমাকে একটু সাহায্য করবেন আপনারা, আমি গোবর্ধন লাহিড়ির বাড়ি যাব। আমি কথা বলছি দেখে ভিড়ের মধ্যে থেকে একজন বয়স্ক ভদ্রলোক এগিয়ে এসে আমাকে প্রশ্ন করেছিলেন, তুমি এখানে কিভাবে এলে? আমি গত রাতে সব ঘটনা সংক্ষেপে বলেছিলাম ওনাকে। সব শুনে গম্ভীর মুখে ভিড়ের মধ্যে একজনকে উদ্দেশ্য করে তিনি বললেন, হীরা, তোর বাইকে ওকে পৌঁছে দে তো। হীরা আমাকে গোবর্ধন বাবুর বাড়িতে পৌঁছে দিয়েছিল। তখন আমার সারা শরীরে রক্তের দাগ। আমার অবস্থা দেখে গোবর্ধন বাবু ডেকে পাঠিয়েছিলেন গ্রামের হেলথ সেন্টারের ডাক্তারকে। হালকা কিছু খাবার আর ডাক্তারের ওষুধ খেয়ে ঘুমিয়ে পড়েছিলাম। সেই যে ঘুমিয়েছিলাম, আর এই সবেমাত্র আমার ঘুম ভাঙল। ঘরে ঢুকে শ্যামল আমাকে বলল, আজ তুই এভাবে এলি? হ্যাঁ,
কাল গাড়িটা তোর জন্য অপেক্ষা করে করে 8টার সময় ফিরে এসেছিল। আচ্ছা, কাল কি হয়েছিল রে? শ্যামলের কথা শেষ হতেই গোবর্ধন বাবু প্রশ্ন করলেন আমাকে। আমি কাল রাতের ঘটনাগুলো সব খুলে বললাম ওনাকে। সব শুনে তিনি বললেন, তাহলে কথাটা সত্যি? কাল তো শ্রাবণ মাসের 27 তারিখ ছিল। কি কথা? প্রশ্ন করলাম আমি। 19 বছর আগের 27শে শ্রাবণ, সে রাতেও খুব ঝড় জল হচ্ছিল। সেদিন কলকাতা থেকে ফেরার সময় ওদের মারুতি গাড়িটা উল্টে নদীতে পড়ে মারা যায় অনাদি আর আদিত্য। সেদিন প্রতাপ গাড়িতে ছিল না। এরপর 27শে শ্রাবণ রাতে বৃষ্টি হলেই নাকি প্রতাপের গাড়িটাকে খুব জোরে নদীর ধার ধরে যেতে দেখা যায়। তবে এসব অনেক পুরনো কথা, আমিও ভুলে গিয়েছিলাম। ঈশ্বরের অপার করুণা যে কাল তোমার কিছু হয়নি। গোবর্ধন বাবুর কথা শুনে আনমনা হয়ে গেলাম আমি। খানিকক্ষণ চুপ করে বসে থাকার পর বললাম, আচ্ছা, আদিত্যর মায়ের কঙ্কালটা ওখান থেকে তুলে সৎকার করে দিলে হয় না? এবার যেন কিছুটা আনমনা হয়ে গেলেন গোবর্ধন বাবু নিজেই। বললেন, আমরা ওদের নায়েব ছিলাম। দাদুর মুখে শুনেছি ওই বাড়ির তলায় যে কত কঙ্কাল শুয়ে আছে তার হিসেব নেই। ওর মাকে খুঁজে পাওয়া অসম্ভব। বুঝতে পারলাম গোবর্ধন বাবু আর হাত লাগাতে চাইছেন না ওই বাড়িতে। কাজেই আমারও আর কিছু করার নেই। তবু সেই মুহূর্তে হঠাৎ মনে পড়ল কনভেন্ট স্কুলের ফাদারের সেই কথাগুলো। ঈশ্বরের কাছে প্রার্থনা করতে হবে সবার জন্য, সবাই যেন ভালো থাকে এই পৃথিবীতে। বহুদিন পর আজ আবার চোখের সামনে ভেসে উঠল প্রভু যিশুর ক্রুশবিদ্ধ মূর্তিটা। মনে মনে তার কাছে প্রার্থনা করলাম, হে প্রভু, তুমি ওই অতৃপ্ত মানুষগুলোর আত্মাকে শান্তি দিও। গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে গল্পটিকে অবশ্যই একটি লাইক করে আপনাদের মতামতটি কমেন্ট করে আমাদের জানাবেন। ধন্যবাদ।